Welcome, my friends and followers. I am Dr. R.P. Mondol, consultant diabetes, mental health, fitness and sports management. আমি ডায়াবেটিস এবং ডায়াবেটিস সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে অ্যাওয়ারনেস দিয়ে থাকি সাধারণ মানুষের মধ্যে। আমি আজকে ইনসুলিন রেজিস্ট্যান্স সম্পর্কে দু চার কথা বলবো। ইনসুলিন রেজিস্ট্যান্স কি? এই কদিন আগে 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস গেল। এই বিশ্ব ডায়াবেটিস দিবসে আমাদের ডায়াবেটিস সম্পর্কে বিভিন্ন মহল থেকে বিভিন্ন দিক থেকে কিছু সচেতনতামূলক তথ্য পরিবেশন করা হয়েছে বা হচ্ছে। আজ আমি ইনসুলিন রেজিস্ট্যান্স সম্পর্কে, ইনসুলিন কি এবং এর রেজিস্ট্যান্সই বা কীভাবে ঘটছে সেগুলি সম্পর্কে কিছু বার্তা সাধারণ মানুষকে দিতে চাই। তার আগেই আমাদের জানতে হবে যে ইনসুলিনটা কি, হোয়াট ইজ ইনসুলিন। ইনসুলিন হচ্ছে এমন একটি হরমোন যেটা আমাদের প্যানক্রিয়াসের বিটা সেল সিক্রেশন করে। এই ইনসুলিন সিক্রেশনের পরে তার বিশাল কাজ রয়েছে আমাদের শরীরে। সেই কাজের যখন বাধা আসে সেটাই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে ইনসুলিন আমরা বিটা সেল থেকে যখন সিক্রেশন হয়, কিভাবে হয়, এটা একটা বিরাট মেকানিজম। আমরা যখন খাবার খাই, বিশেষত কার্বোহাইড্রেট জাতীয় খাবার যখন আমরা খাই, এই কার্বোহাইড্রেট খাবার সঙ্গে সঙ্গে যখন আমাদের ইসোফেগাসের ভিতর দিয়ে পাকস্থলিতে আসে, তখন পাকস্থলিতে যে খাদ্যের উপাদান যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিন, বিভিন্ন ধরনের এনজাইমের সংমিশ্রণে সেটা কিছুটা ভেঙে যায় এবং তখন ব্রেন আমাদের প্যানক্রিয়াসকে নির্দেশ দেয় প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন তৈরি করতে, ইনসুলিন সিক্রেশন করতে। এই ইনসুলিন সিক্রেশন হয়, ইনসুলিন এসে ডিওডেনামের মধ্যে খাবারের সঙ্গে মিলিত হয় এবং খাবারকে পরিপাক করতে সাহায্য করে। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমাদের চলতে থাকে। এই সিস্টেমের ব্যতিক্রম ঘটে গেলে, যখন ইনসুলিন সাফিসিয়েন্ট ইনসুলিন উৎপাদন হচ্ছে না, তখন সেই ব্যক্তির টাইপ 2 ডায়াবেটিস আমরা নির্দেশ করে থাকি এবং এই টাইপ 2 ডায়াবেটিস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যে ব্যবস্থা, সে ব্যবস্থাগুলি তখন নিতে হয়। তাই ইনসুলিন রেজিস্ট্যান্স তার একটা অন্যতম কারণ ডায়াবেটিস। ইনসুলিন রেজিস্ট্যান্স যখন ইনসুলিন সিক্রেশন হচ্ছে যথেষ্ট পরিমাণে, কিন্তু সেই ইনসুলিনকে আমরা কাজে লাগাতে পারছি না। শরীরের ইনসুলিনের কাজ হচ্ছে এই খাদ্যের যে গুণ, তাকে সুক্রোজ বা গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করা এবং সেটা লিভারে পাঠানো, লিভার থেকে শক্তিতে কনভার্ট করে সমস্ত কোষে কোষে পৌঁছিয়ে দেওয়া। বিশেষত আমাদের ব্রেনের মধ্যে এই কার্বোহাইড্রেট থেকে উৎপাদিত শক্তি খাদ্য, সেটা ব্রেনের খাদ্য হিসাবে কাজ করে। এইখানে যে বাধা সৃষ্টি করে, এইখানে ইনসুলিন অতিরিক্ত হয়ে গেলে আমাদের শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্স চলে আসে, অর্থাৎ ইনসুলিন তার কাজ করতে পারছে না, বাধা সৃষ্টি করছে। তা এইভাবেই ইনসুলিন রেজিস্ট্যান্সকে আমরা যদি দূর করতে পারি, তাহলে একজন ডায়াবেটিক পেশেন্ট খুব সহজেই তার রোগ মুক্তি ঘটাতে পারবে। শুধু তাই নয়, এই ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আমরা কতগুলি সিমটম দেখা দেয়। সেই সিমটমগুলি কি যদি আমরা বলি, একজন মানুষকে দেখবেন স্বাভাবিকভাবে তার যে শারীরিক গঠন, তার ওজন, তার হাইট ইত্যাদি এগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে যখন সেটা থাকে, তখন তাকে আমরা নর্মাল বলে থাকি। এবার তার স্বাস্থ্যের উন্নতি, অর্থাৎ ওবেসিটি নিজেই একটা অসুখ। এই ওবেসিটি ফর্ম করবে যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আসবে, তাহলে ওবেসিটি একটা বিষয়। এবং ফ্যাটি লিভার, এই ফ্যাটি লিভার এই শব্দটি এখন আমাদের বহুল প্রচলিত, আমরা শুনে থাকি সর্বত্রই। তাই এই ফ্যাটি লিভার, এই লিভারের যে সমস্যা তৈরি হয়, এখানে অ্যালকোহলিক ফ্যাটি লিভার
এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার আমরা দেখে থাকি। যে সমস্ত ব্যক্তিরা অ্যালকোহল পান করেন তাদের অ্যালকোহলিক ফ্যাটি লিভার সৃষ্টি হয়, এবং এছাড়া অন্যান্য কারণে আমাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারও দেখা দেয়। এছাড়া তৃতীয় হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। ওই যে বললাম প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন তৈরি হয় সেই ইনসুলিনকে কাজ করতে দেয় না, দ্যাট ইজ ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন আছে, সাফিসিয়েন্ট ইনসুলিন সিক্রেশন হচ্ছে, কিন্তু কাজ করতে দিচ্ছে না, সেটাই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তাই টাইপ 2 ডায়াবেটিস এখান থেকে সৃষ্টি হবে। এছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের যে বিভিন্ন ধরনের অসুখ বয়সজনিত কারণে আমরা জেরিয়াট্রিক যে সমস্যা যেগুলি দেখা দেয়, তার মধ্যে অ্যালজাইমার, ডিমেনশিয়া, পার্কিনসন এগুলি আমরা দেখতে পাই। এই অ্যালজাইমার, ডিমেনশিয়া, পার্কিনসন এটা একটা ভয়াবহ রূপ নিচ্ছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে, এবং কম বয়সেও আমরা এটা দেখতে পাই, এবং বয়স্ক মানুষের মধ্যে প্রবণতাটা অনেক অনেক বেশি। সুতরাং সেটাও আমরা ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে বহু মাত্রায় বেশি আমরা লক্ষ্য করছি। তবে এই ইনসুলিন রেজিস্ট্যান্স এই সিমটমগুলি ছাড়াও আমরা কিভাবে বুঝব? কোনো টেস্ট আছে কি? বা স্বাভাবিকভাবে আমার মনে হচ্ছে যে এই সিমটমগুলি রয়েছে, আমার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কি না সেটা দেখার জন্যে আমরা একটা টেস্ট দিয়ে থাকি, যেটা হোমা আইআর, হোমিওস্ট্যাটিক মডিউল অ্যাসেসমেন্ট ফর ইনসুলিন রেজিস্ট্যান্স। এই হোমা আইআর টেস্টটা করলে যে নর্মাল রেঞ্জ, এই টেস্টের থেকে আমরা পাই 0.5 থেকে 1.4 mg/dl। এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। যখন এটা 1.5 থেকে 2.9 হবে, এটা রিস্ক ফ্যাক্টরস এখানে আসবে, তার শরীরে অন্যান্য যে সমস্ত সমস্যাগুলি সৃষ্টি হতে শুরু করবে। তারপরে 3-এর বেশি, 3-এর অধিক হলে সেটা সিভিয়ার কন্ডিশন, তার অনেক অঙ্গকে ক্ষতি করে দেয়। এই সময় আমরা এই ইনসুলিন রেজিস্ট্যান্স তার সিভিয়ার কন্ডিশনে পৌঁছে গেছে, এটা আমরা বলে থাকি। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা তার সিমটম দেখলাম, এবং সেটা টেস্ট করে তার অ্যাকচুয়াল রেজাল্টটা দেখে আমরা তাকে ডায়াগনোসিস করলাম। তাহলে আমরা কি করতে পারি? হাউ টু রেকটিফাই দ্য ইনসুলিন রেজিস্ট্যান্স, আমরা কিভাবে সেটাকে রেকটিফাই করতে পারি? সেটা জন্যে আমরা বলতে পারি যে এমডিএল থেরাপি। এমডিএল থেরাপি, এম ফর মেডিসিন, ডি ফর ডায়েট এবং এল ফর লাইফস্টাইল মডিফিকেশন। তাহলে এগুলি কিভাবে আমরা করতে পারি এমডিএল থেরাপির মাধ্যমে? এখানে সাইড এফেক্টহীন যে মেডিসিনগুলি রয়েছে সেগুলি আমরা ব্যবহার করে থাকি, ন্যাচারাল মেডিসিন আমরা ব্যবহার করে থাকি। যে ন্যাচারাল মেডিসিন, হোমিও মেডিসিন, এগুলি দিয়েই একজন মানুষকে সুস্থ রাখা যায়, এবং দীর্ঘদিন সুস্থ রাখা খুব সহজে সম্ভব। যদি ইনসুলিন রেজিস্ট্যান্স আপনাদের কারোর হয়েছে, এই ধরনের সিমটম দেখা যাচ্ছে, তাহলে আপনারা এই হোমা আইআর টেস্টটা করে নিতে পারেন, করে দেখে নিয়ে তারপরে ব্যবস্থা নিতে পারেন। এবং এখানে আমরা যে ট্রিটমেন্টটা দিয়ে থাকি সাইড এফেক্টহীনভাবে একজন মানুষকে সুস্থ করতে সাহায্য করবে। প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি সুস্থভাবে তাদের এই ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিস সংক্রান্ত যে সমস্যা, সেই সমস্যাগুলিকে খুব সহজে দূরীভূত করার যে প্রয়াস, সেটা আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ। আরও কিছু ইনসুলিন রেজিস্ট্যান্স সম্পর্কে বা ডায়াবেটিস সম্পর্কে বা ফিটনেস সম্পর্কে, আজকে ফিটনেস একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ আমরা বিভিন্ন জায়গায় ফিটনেস ঠিক রাখার জন্যে আমরা জিম করতে যাচ্ছি, মর্নিং ওয়াক
এই সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করবেন। আমি তার যথাসাধ্য চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়া এবং আপনাদের পাশে থাকা। নমস্কার। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি এই ধরনের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।